আপনাকে স্পষ্ট বলতে হবে যে হাসিনা যাহা করিতে পারিয়াছিল আপনি তাহা করিতে পারিবেন না, কারণ থানার ওসিরা এখন আর গুলি করবে না। থানার ওসিরা গুলি করলে জানে যে 5ই আগস্টের মতো টানিয়ে রাখিয়ে দিতে পারে, সাইনবোর্ডের মধ্যে গাছের মধ্যে টানিয়ে রেখে দিতে পারে। এখন আর ইউনো সাহেবরা ভোটের রেজাল্ট শিট পাল্টে দিবেন না, কারণ জানে ওকে ছিঁড়ে ফেলবে ওইখানে। উনি 10 মাসে 11 বার বিদেশ গিয়েছেন, সমঝোতা স্মারক করেছেন, উনি সংবিধানের 48-5 উনি 11 বার ব্রেক করেছেন, 11 বার ব্রেক করেছেন ডক্টর ইউনূস। কেন করলেন আপনি রাষ্ট্রপতিকে আপনি রিপোর্ট করলেন না কেন? আপনি রাষ্ট্রপতি মনে করতেন যে বিভিন্ন সমঝোতা স্মারক, আপনার যে আদম ব্যবসার সমঝোতা স্মারক, রাষ্ট্রপতি বলতেন যে আপনার আদম ব্যবসার সমঝোতা স্মারকটা ক্যাবিনেটের কাছে দেন, উপদেষ্টাদের মিটিংয়ে দেন, ওরা পাশ করলে পরে হবে, আর যাবে আর যাবে না। দিলেন না তো আপনি রাষ্ট্রপতির এইটুকু ক্ষমতাকেই মানেন না। আর আপনি সংস্কার জন্য আপনার নির্বাচন পিছিয়ে রাখেন, আপনি তো সংস্কারের দ্বন্দ্বস্বতেও বিশ্বাস করেন না। আমি মনে করি এই সবগুলো মবের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে আপনি লিখে রাখেন, আজকে একদিন না একদিন এরা প্রসিকিউটেড হবেন, এরা আদালতের মুখোমুখি দাঁড়াবেন। আদালতের সামনে দাঁড়িয়ে কেঁদে বলতে হবে এটা আমরা আশ্রয় দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল হয়েছিল। আপনি লিখে রাখেন, আমি বলছি আদালতে প্রমাণ করা যাবে তাদের ভূমিকার কথা। আমি আপনাকে বলি যে পৃথিবীতে যখন বড় লোকদের বিচার হয়, সুপিরিয়র রেসপন্সিবিলিটির বিচার হয়, সুপিরিয়র রেসপন্সিবিলিটির বিচার সন্দেহাতীতভাবে আমি দেখেছি। রক্তের রংটি লাল ছিল না কালো ছিল এটা বলতে হয় না, সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য সংযোগ এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা এটাই যথেষ্ট। আমি আপনাকে বলছি, ওনারা মনে করছেন যে সব কিছু সুন্দর, সব কিছু পার পেয়ে যাবেন, ঠিক না। এবং এই লোক আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট সর্বক্ষেত্রে আপনি দেখবেন একটা জায়গায় ভেজাল লাগাতে চাচ্ছেন, ভেজাল। আপনি এনবিআর তো দেখলেন, বলছেন যে এনবিআর আসার আগে একটা ছোট প্রশ্ন, যে মবকে প্রশ্রয় দিয়ে সরকারের লাভ কি? সরকার তো বদনাম মবকে প্রশ্রয় দিয়ে সরকারের লাভ হচ্ছে যে তিনি একটা সময় আগামী নভেম্বর ডিসেম্বরে বলতে চান ভাই দেশে তো ইলেকশন করার পরিস্থিতি নাই, আমার পুলিশ দাঁড়াই নাই, আমার কি বলে এই অবস্থা নাই, ওই অবস্থা নাই, যে আমার ওইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, দেশ চলছে না, এখন এই অবস্থায় নির্বাচনটা করব কিভাবে ভাই? একটু বলেন আপনারা। উনি জাস্ট ওনার সিম্বল, আপনি যতগুলো কাজ আছে আর কি, যতগুলো কাজ আছে সবগুলো কাজের লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনী সিস্টেমকে প্রলম্বিত করা। আপনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমার এই যে 91 সাল থেকে তো আমরা খুব ভালো করেই বুঝি, এমনকি একসাথে সময় থেকে তো আমরা ভালো করি যে আপনি 85 থেকে খুব আপনি জার্নালিস্ট, আপনি কি দেখেছেন প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা কেউ এই প্রধান নির্বাচন কমিশনারের সাথে একান্তে গোপনীয় বৈঠক করেছেন? মনে পড়ে চায়ের দাওয়াত দেওয়া হয় কিভাবে, কি জন্য? 111 চায়ের দাওয়াত দেওয়া হতো বঙ্গভবনে, যাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হতো কাগজটা উনি সই করে আসতেন। তো আমার তো স্মরণে আসে না এই পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি এই দুইজন মানুষকে প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা কখন ডেকে পাঠিয়েছেন তার বাসায়। কিন্তু সে আলোচনায় কি হয়েছে আমরা জানি না। এই না জানানোটা একটা অপরাধের মধ্যে পড়ে। আপনি মানে সরকার নির্বাচন কমিশনের দিক থেকে তো বলা হয় নাই। আপনি কি আলাপ করলেন? যেটা শোনা যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে একটা বড় আমানত আছে, বাংলাদেশের রাষ্ট্রের মানুষের বড় আমানত আছে। আপনি প্রধান বিচারপতির কাছে প্রতিদিনই রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ফাইল মুভ হয়, প্রতিদিনই সরকার বনাম রাষ্ট্র বনাম উমুক, রাষ্ট্র বনাম উমুক, হয় না? তো আপনি প্রধান বিচারপতিকে ডেকে পাঠালেন কেন? পাঠাতে তো পারেন না। আপনি একটার পর একটা নিয়ম ভাঙছেন। আপনি বলেন যে উনার আলী রিয়াজ, ভাই আমি আপনি বলতেছি, আমি আসলে কারোর সাথে কথা বলি না এখন। আলী রিয়াজ বলেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে, বলছেন তো ওনার কমিশন বলছে না? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনতে হবে।
উনি এরা বলেন রাষ্ট্রপতি সাক্ষী ইকবাল, রাষ্ট্রপতি টুটু জগন্নাথ। 48-এর 5 অনুচ্ছেদ দেখেন আপনি। প্রধানমন্ত্রী দেশের বাইরে যতবার যাবেন, কোনো প্রকার সমঝোতা স্মারক অথবা চুক্তি স্বাক্ষর করলেই তিনি তার রাষ্ট্রপতিকে এসে অবহিত করবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে তা বিবেচনার জন্য ক্যাবিনেটের কাছে প্রেরণ করতে বলবেন। কোমল অবস্থা যে হাসিনা যাহা করিতে পারিয়াছিল আপনি তাহা করিতে পারিবেন না, কারণ থানার ওসিরা এখন আর গুলি করবে না। থানার ওসিরা গুলি করলে জানে যে 5ই আগস্টের মতো টানিয়ে রাখিয়ে দিতে পারে, সাইনবোর্ডের মধ্যে, গাছের মধ্যে টানিয়ে রেখে দিতে পারে। এখন আর ইউনো সাহেবরা ভোটের রেজাল্ট শিট পাল্টে দিবেন না, কারণ জানে ওকে ছিঁড়ে ফেলবে ওইখানে পাবলিক। ডিসি সাহেব রেজাল্ট শিট পাল্টানোর ঝুঁকি নেবেন না, যে জানেন উনি পরের দিন আর বেরিয়ে ওই জেলার থেকে ঢাকা পর্যন্ত আসতে পারবেন না। তো এটা জনগণের মানসিক অবস্থাটা ওই জায়গাতে আছে। এটা ডক্টর ইউনূস বুঝতে ভুল করেছেন। তিনি এর আগেও বহুবার ভুল করেছেন। তিনি তার দল যে গঠন করেছিলেন বিনাশ বাংলাদেশ নাগরিক শক্তি, এই বিনাশ যেমনভাবে চালু হয় নাই, এখন যে প্রকাশ চালু করতে চাচ্ছেন, এই প্রকাশও অচল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমি আপনাকে বলি, আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ইতিমধ্যে বলেছেন যে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ বলেছেন, নির্বাচনের সময় সুনির্দিষ্ট করার কারণে কিছু কিছু দাতা সংস্থা অর্থ ছাড় করছে। আপনি যখনই নির্বাচনকে অনিশ্চিত করে দিবেন, আপনার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশের জনগণ আপনার সবকিছু বন্ধ করে দিবে। আমি এই প্রত্যাশায় আছি ভাই। তার মানে বাইরের শক্তির উপরই নির্ভর করছে আমাদের গণতন্ত্রের। বাইরের শক্তি তো আছে, বুঝলাম, কিন্তু ভিতরের শক্তিটাও, আমি আপনার ভিতরের শক্তিটাও অনেক সচেতন, অনেক সাহসী। এখন সন্ধ্যার পরে আপনি বলেন না, একটা থানার ওসিকে বলেন না যে অমুক জায়গায় ফোর্স পাঠান, একটু ঝামেলা হচ্ছে, বলে ভাই আমার লোকজন নাই, যাইতে চায় না। তো আমি আপনার বলছি, আপনি ডক্টর ইউনূস, আপনি শেখ হাসিনার স্বৈরাচার হতে পারবেন না। আপনার সেই পরিস্থিতি নাই। জনগণের যে মানসিক অবস্থা আছে, আপনি ওই স্টেট অ্যাপারেটার্স, যে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে নির্বাচনের বিরুদ্ধে, জনগণের অধিকারের বিরুদ্ধে যেমন ঝাঁপিয়ে নামিয়ে দেওয়া যেত, ঝাঁপিয়ে পড়ার যে নির্মম অভিজ্ঞতা, এইটার কারণেই রাষ্ট্রযন্ত্র জনতার অধিকারের বিরুদ্ধে যাবে না। আমি বিশ্বাস করি জনতার অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং এটা প্রতিনিয়ত চর্চা করার একটা অবস্থা তৈরি হবে ভবিষ্যতে। তবে গণতান্ত্রিক অধিকার এনজয় করতে হলে, যে আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই, আস্তে 20 হোক, 25 হোক, 50 হোক, আমি এই গণতন্ত্রের যে গণতন্ত্রের অধিকার নিয়ে আমি আমার অধিকার চর্চা করেছি, আমি এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমি পাল্টাবো না। তাইলে ঠিক আছে, আর না হলে আপনার জন্য পথ আরেকটা ভিন্ন পথ। সেইটা হলো আপনি বিপ্লব করবেন, ইরানের মতো বিপ্লব করবেন, আমার সেনাবাহিনীকে পরাজিত করবেন, আমার পুলিশকে পরাজিত করবেন, আমার আমলাতন্ত্রকে বিদায় করে দেবেন, আমাদের সবাইকে বলবেন যে তোমাদের সিস্টেম বাতিল, তোমরা পরাজিত, আমরা পরাজয় স্বীকার করে নেব। দেন আইসা করবেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন, খেলাফত কায়েম করে ফেলবেন। আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা, এরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হবে। এরা কি বলে, হিজাব না, এটাকে হচ্ছে নিকাবের ভিতর দিয়ে চোখ দেখাইয়া দু এক জায়গায় চলাফেরা করবে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। ওরা দেশে থাকতে পারলে থাকবে, না থাকলে চলে যাবে। আমরা রাজনীতি করতে চাই যারা, আমাদেরকে আন্দামানে পাঠিয়ে দেবেন, অথবা একটা নতুন আন্দামান জোগাড় করে নেবেন। তো এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু গণতন্ত্রের মোড়কে, গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধা নিয়ে ভোটের মাধ্যমে ভোট বাতিলের যে রাজনীতি, এটার নাম মুনাফিকি, এটা আর কিছুই না। মুনাফিকির সহজ সংজ্ঞাটা বলি, আপনি মুখে যা বলেন অন্তরে আরেকটা পোষণ করেন, এটার নাম মৌলানা সাহেবদের কথা অনুযায়ী মুনাফিকি। তো আপনি মুনাফিকির আশ্রয় নিয়ে রাজনীতি করছেন, তো আপনি গণতান্ত্রিক রাজনীতি করছেন, তাহলে আপনি বলেন যে নো, ইসলাম কিছু নাই ভাই, খেলাফতের কোনো বিষয় নাই, আমি গণতান্ত্রিক রাজনীতিতে আসছি, আমি আজীবন গণতন্ত্রের রাজনীতি করব। যেমন মৌলানা আব্দুর রহিমের একটা দলের নাম ছিল আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ। ইসলামিক ডেমোক্রেটিক লীগ করেন, যে আমরা এমন একটা ইসলামী শাসন ব্যবস্থা চাইব যে ভবিষ্যতে ওইখানে ডেমোক্রেসি সমুন্নত থাকবে।
তো আপনি যে ভয়াবহ রাজনীতিটা খেলছেন, ভয়াবহ মুনাফিকিটা খেলছেন, যে আপনি গণতন্ত্রের মোড়কে সমাবেশ করবেন আর আপনি নির্বাচিত হলে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেবেন। গণতান্ত্রিক উপায়ে ভিন্ন মত জানার প্রক্রিয়া হিসেবে যদি আপনি নির্বাচনকে দেখেন। না, প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বলি, আমাদের এই অঞ্চলে যে এক ব্যক্তি এক ভোট, এটা 70-তে স্টার্ট হয়। এর আগে তো এক ব্যক্তি এক ভোট ছিল না। এমনকি 1937 সালে যে শেরেবাংলা একে ফজলুল হক যে ভোটে যে একটা অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে তিনি ফ্লোট করলেন, এখানে কৃষক প্রজা পার্টি করছেন, তিনি এক ব্যক্তি এক ভোট মানেন কিনা, আমার কৃষককে মানেন কিনা, আমার শ্রমিককে মানেন কিনা, যে আমার শ্রমিক, আমার ক্যামেরার পেছনের লোকটা আর এই স্টেজের লোকটা একই সমান ভোটের অধিকারী, এটা মানেন কিনা আপনি? এটা আমাকে ক্লিয়ার বলতে হবে। সেটা মানে বলি তো তারা নির্বাচনে আসে। এখন ও যখন এই ভুলভাল এদেরকে সবাইকে কোনোভাবে একটা ভ্যাগ ধরে, মানে ভিক্ষার ভ্যাগ ধরে যখন সে শক্তিশালী হয়ে যাবে, তখন সে আর এটা মানবে না। সে তার অন্তরেরটা তখন সে খুলে বলবে, এতদিন যে কথা খুলে বলতে পারি নাই, হ্যাঁ মাহবুদ, আমাদের এখন তুমি শক্তি দিয়েছ, আমরা এখন সবাইকে কতল করে দেব, তুমি আমাদের এটাকে কবুল করো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি ওনাদেরকে বলছি যে আপনাদের এই বক্তব্যটাকে যে আমি অসমর্থন করি তা না, আপনি আপনারটা করেন, আপনার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে করেন। আমার পদ্ধতির সুবিধা নিয়ে আপনি ওইটা মনের পদ্ধতি 50 বছর পরে 25 বছর পরে বলবেন, এটা তো আমি এখন বলেন, আমি বলছি এখন বলেন না, খেলাফত কায়েম বা ইসলামী শাসনতন্ত্র চালু করার তাহলে উপায়টা কি হবে তাদের? তিনি তার দলকে সংগঠিত করবেন, তিনি বিপ্লব করবেন, বিপ্লব করে আমাদেরকে সবাইকে এখান থেকে বিতাড়িত করবেন, করে উনি ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন এবং এই নিকাব পড়াবেন। আপনি নিশ্চয়ই সংসদ তো কভার করছেন, জাতীয় সংসদে জামাতে ইসলামের যারা প্রথম 1991-এ 2 না 3 ছিলেন, এদেরকে কোনোদিন আপনি চোখ ছাড়া, এই যে নেকাবের ভিতর দিয়ে যে শুধু চোখ ছাড়া কোনোদিন কিছু দেখছেন না? তারা পর্দা করেছেন। পাকিস্তানে হিজাব করে না, মুখটা তো খোলাই থাকে। পিটিভিতে যারা নিউজ পড়ে, ইরানে যারা নিউজ পড়ে, এটা যদি তাদের গণতান্ত্রিক অধিকার বলি, এখন আমি আপনাকে বলছি, আমি এটা তার গণতান্ত্রিক অধিকার না, এটা তার নিজস্ব যে পদ্ধতি, সেই জীবন পদ্ধতির জন্য তিনি পরিষ্কার করে বলুন যে আমরা এই পদ্ধতি বিশ্বাস করি, আমরা এক ব্যক্তি এক ভোট এটা মানি না। আমি সুরা বুঝি, সুরা মানে পরামর্শ সভা বুঝি, পরামর্শ সভার মধ্যে দিয়ে আমি নির্বাচিত হওয়ার প্রক্রিয়া অধিকারহীন করে দিবেন। আপনি আমার জনগণের ভোট নিয়ে আপনি নির্বাচিত হলে এদেরকে একদিন অধিকারহীন করে দিবেন, এটা আপনাকে স্পষ্ট করে বলতে হবে। এইটা আমি বলছি যে উনাদের বক্তব্য অনুযায়ী অন্তরে এক মুখে আরেক, এটার নাম হচ্ছে মুনাফিকি। তো এখন আসুন, তো এই জন্য আমি আপনাকে এই গভর্নমেন্টের একটা ঘটনায় আসি। এই জায়গাটাতে এই গভর্নমেন্ট দেখুন, মপতন্ত্র, শাসনতন্ত্র, রাষ্ট্রযন্ত্র একসাথে চালাচ্ছেন। উনি কিছু বলেছেন, মপতন্ত্র, শাসনতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র তিনটা কখনোই একসাথে চলতে পারে না। এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার বলেছেন না, আর মব হবে না। ডক্টর ইউনূস 5ই ফেব্রুয়ারির পরে তিনি বললেন দেশে শাসনতন্ত্র আছে, সংবিধান আছে, আইন আছে, আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা মামলা করেন, সরকার অ্যাকশন নেবে, সরকার কোনো দায়িত্ব নেই। আপনি বিশ্বাস করেন একটা আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, নোবেল লরিয়েট, এই লোক একটা বলতে পারে যে আপনি মামলা করেন, আপনি প্রায়র সেফটি দিবেন না আমাকে, বা হয়ে যাওয়ার পরে ব্যবস্থা নেবেন? আপনি হয়ে যাওয়ার পরে ব্যবস্থা নেবেন না, আপনি বলবেন যে আপনি মামলা করেন, আপনার সামনে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা হচ্ছে। এটা কি দায়িত্ব এড়ানো নাকি তাদেরকে মৌন সমর্থন? এইটা মৌন সমর্থন না, এটা তাদেরকে উস্কানি দেওয়া। দেখো এটা করলে আমরা কিন্তু কিছু বলি না, করো।
মবগুলো তো হয়েছে সব হচ্ছে অভ্যুত্থানকারী, ফ্যাসিবাদ বিরোধী, এরকম নানান নামে, সে কারণে হয়তো সরকারের সরকার হাত দেয় নাই। প্রত্যেকটা মব হয়েছে এই ইউনূস সরকারের একবার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়, প্রত্যক্ষ আশ্রয়ে প্রশ্রয়ে এই সবগুলি মব হয়েছে। আমি আপনাকে বলি যে অন্তত এই সর্বশেষ 5ই ফেব্রুয়ারি, আমি বলতেছি 5ই ফেব্রুয়ারির পরে যখন বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর মব হবে না, এরপরে যতগুলো মব হয়েছে, আমাদের ভোটাধিকার, আমাদের যে ভোট সিস্টেম, এটা রাখবেন না। কারণ কাতারে ভোট নাই, আছে কাতারে ভোট নাই, ইউএতে ভোট নাই, সৌদি আরবে ভোট নাই, ইরানে নাই, কোথাওই নাই। তো আপনি ইসলামী শাসন ব্যবস্থার কথা, ইসলামী আন্দোলনের কথা বলে, ইসলামী শাসনতন্ত্রের কথা বলে আপনি করবেন গণতন্ত্রের মোড়কে আন্দোলন, গণতন্ত্রের লেবাসে আন্দোলন করবেন, আর আপনি ক্ষমতায় গেলে আপনি আমার সকল গণতন্ত্র হরণ করবেন।